দেখছেন এটি নিউজ। আজকের হ্যাপেনিং পয়েন্টে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুন নাহার জাকিয়া। দর্শক, আমরা আজকে কথা বলবো কৃষি বাজেটে ভর্তুকি নিয়ে। আপনারা জানেন যে মোট দেশীয় উৎপাদন, জিডিপি, সার্বিক কৃষি খাতের উপখাত, মৎস্য ও পানি সম্পদ উপখাত এবং বন উপখাত নিয়ে সার্বিক কৃষি খাত গঠিত। এবং এ খাতে অবদান কমলেও এখনও কৃষিকে কিন্তু বাংলাদেশের অর্থনীতির প্রধান জীবনী শক্তি হিসেবে ধরা হয়। তাই বাজেটে অন্য খাতের মতো কৃষি খাত সংশ্লিষ্টদের প্রত্যাশাও প্রত্যেকবারের মতো একটু বেশি থাকেন। তারা চান যে বৈষম্যহীন এবং অগ্রাধিকারমূলক একটি কৃষি বাজেট হোক। এবং এ নিয়ে আজকে আমরা কথা বলবো আমাদের আজকের অতিথির সঙ্গে। আজকে আমাদের সঙ্গে আছেন কৃষি অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর সদরুল আমিন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। থ্যাংক ইউ, ধন্যবাদ। একদম শুরুতে আমাদের দর্শকদেরকে বলছিলাম যে বিভিন্ন উপখাত নিয়ে আসলে আমাদের কৃষি খাতটি গঠিত এবং সেখানে যে বাজেট প্রস্তাব করা হয়েছে, আমি একটু যদি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে 2025-26 অর্থ বছরের বাজেটে উন্নয়ন বরাদ্দ ধরা হয়েছে 2,30,000 কোটি টাকা এবং এখানে কৃষিতে বরাদ্দ দেওয়া হয়েছে এবারে 10,795 কোটি টাকা, যেটা গতবারের চেয়ে 18.33% কম। আপনার কাছে এই বাজেটের কেমন মনে হচ্ছে? ধন্যবাদ। একটা বাজেটের দুইটা অংশ থাকে, একটা হলো সারা দেশের মূল বাজেট, একটা আরেকটা হলো সেক্টরাল বাজেট। তো মূল বাজেট যেটা করা হয় সেটার পিছনে একটা পরিকল্পনা থাকতে হয়, একটা পরিকল্পনার ভিত্তিতে সেই বাজেটটা করে, এবং সেক্টরাল যে বাজেটটা এটা করা হয় চাহিদার ভিত্তিতে এবং যারা বিশেষজ্ঞ আছে তাদের পরামর্শ মতো করা হয়। কিন্তু কথা হলো বাংলাদেশের যে প্রধান ভিত্তি বাজেট, মূল বাজেট বা সেক্টরাল বাজেট, মূল ভিত্তিটা হলো জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। কিন্তু বাংলাদেশের জিডিপির যে হিসাব কিতাব আছে, যার ভিত্তিতে বাজেট করা হয়, সেইটাই ঠিক নাই, জিডিপি ঠিক নাই। অনেকে এটা আমি বলি অনেক সময় জিডিপি না, তো এটা জিলাপির 2.5 পেসের মতো জিডিপিতে। আজকে দেখেন, আজকে যে ওয়াহিদুদ্দিন মাহমুদ পরিকল্পনা মন্ত্রী, তিনি তার বক্তৃতার প্রায় 5-7 মিনিট এই জিডিপি নিয়েই বক্তৃতা দিচ্ছেন এবং ফাইনালি উনি যেটা বুঝাইতে চাইছেন যে জিডিপি আপনারা কেউ ফলো করেন না, কারণ এর ভিতরে যেভাবে জিডিপি ক্যালকুলেশন করা হয়, এবং আমরা যেভাবে করি এটা ঠিক না। কারণ জিডিপিতে 1000 রকম তথ্য লাগে, একটা তথ্য যদি মিথ্যা হয় তাহলে টোটাল জিডিপি মিথ্যা হয়ে যাবে। এবং এই ক্ষেত্রে যেহেতু আমাদের এক্সপোর্ট ঠিক নাই, এক্সপোর্টের হিসাব ঠিক নাই, এই জন্য কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক এবং এফএও, অন্যান্য IMF, তারাও কিন্তু বলছে যে আমাদের জিডিপি ঠিক নাই। সুতরাং সেই জিডিপির ভিত্তিতে আমাদের দেশে যে বাজেট যেটা করা হচ্ছে, সেই বাজেট কী হবে এটা সবাই জানে, কারণ এটা একদম বাজেটের সাথে মিলে না। কারণ যারা তদবির করে বেশি টাকা নিতে পারে তারাই খরচ করে ওইভাবে, ওইটাই হয়ে যাবে। স্যার, বাজেটে কৃষি বরাদ্দ আসলে কত হওয়া উচিত বলে আপনার মনে হয়? তার আগে আমার বলতে হয় যে কৃষির বরাদ্দ যেটা, এই যে অর্থমন্ত্রী ডক্টর সালাউদ্দিন আহমদ, উনার একটা মূল বাজেটের বক্তৃতাটাই দিচ্ছেন যে বর্তমান বছরের বাজেট হলো বাস্তবভিত্তিক বাজেট এবং সেটা বাস্তবায়ন উপযোগী। এখন আমার কথা হচ্ছে যে 2 বছর আগে যে বাজেট ছিল তার চেয়ে গত বছর ছিল 10% কম। তাহলে 10% যে গত বছর বাজেট যেটা ছিল সেটা কি বাস্তব ছিল? সেইটা যদি বাস্তব অবাস্তব হয়ে থাকে, তাহলে এই বছর উনি আবার কেন ওইটা আর 18% কমাইলেন? তাহলে এটা বাস্তবতা থাকলো। সুতরাং উনি যে বললেন বাজেটটা বাস্তব ভিত্তিক, আমি শুরুতেই বলবো এটা বাস্তব ভিত্তিক বাজেট না, এটা হাতে বানানো, উপস্থিত মুখস্থ কিছু তথ্য দিয়া বানানো। আর একটা বললেন যে উনি সংকুচিত বাজেট, আসলে এটা বর্তমান যেটা আছে এটা সংকুচিত বাজেট না। কারণ বলা হচ্ছে যে 7,90,00,000, কিন্তু ফাইনাল হিসাবে দেখা গেছে এটা 8.5 লক্ষ না 8.5 কোটি টাকার বাজেটটা, অর্থাৎ গত বছরের চেয়ে বাড়তি আছে, কম নাই। কিন্তু এখানে একটা শুভঙ্করের ফাঁকি আছে। সেই ফাঁকিটা হলো তারা যে হিসাবটা দিচ্ছে 10টা মন্ত্রণালয়ের হিসাব, যে এই কয়টা মন্ত্রণালয়ের বাজেট কমছে, তার মধ্যে হাইয়েস্ট কমাইছে কৃষি 18.4%, সবচেয়ে হাইয়েস্ট কমাই দিছে কৃষি, যেটা সম্পূর্ণ অবাস্তব। আর যে বাজেটগুলি, বাজেট মন্ত্রণালয় এখন বর্তমানে 43টা, এর মধ্যে আরও 33টা বাজেট মন্ত্রণালয়ের বাজেট বাড়ানো হয়েছে, ওইগুলির নাম দেওয়া হয় নাই। এগুলি তো একটু চালাকি, ফাঁকিবাজি হয়েছে।
আমরা এ নিয়ে আরো কথা বলবো আপনার সঙ্গে। একটু ভর্তুকির ব্যাপারে আসি। 2025-26 অর্থ বছরের যে কৃষি ভর্তুকি, তাতে ভর্তুকি বাবদ 25,000 টাকা চেয়েছে ইতিমধ্যে কৃষি মন্ত্রণালয়, যা চলতি অর্থ বছরে পাওয়া ভর্তুকির চেয়ে 8,000 কোটি টাকা বেশি। এখানে কিন্তু প্রশ্ন থেকে যায়, 25 থেকে 26-এর জন্য 18.33% কমেছে কৃষি বাজেট। তাহলে ভর্তুকির কথা যেটা বলা হচ্ছে সেটা কোথা থেকে আসবে? আমি আগের একটা পয়েন্ট একটু বলি শুধু। আপনি যে বললেন যে কৃষির বাজেটের বাস্তবতা কতটুকু, আমরা যত অস্বীকারই করি, কিন্তু গত বছর থেকে আমাদের সাথে আমাদের যে কৃষির লেনদেন, আমদানি রপ্তানি ভারতের সাথে এত বেশি পরিমাণ ছিল, সেই একটা বড় সেক্টর কাট অফ হওয়ার পথে। সেই ক্ষেত্রে আমাদের কৃষিতে বাজেট স্ট্রেইট ওয়েতে দ্বিগুণ করা উচিত ছিল, সেই কভারেজ করার জন্য। সেটা করা হয়নি। আর এখন যেটা বললেন যে স্যার গত অর্থ বছরের চেয়ে এবার এই যে গত বছর ছিল, ধরেন ভর্তুকি খাতে ছিল 17,000 কোটি টাকার মতো, সেটা এই বছর 8,000 কোটির জায়গা 25,000 কোটি টাকার মতো বাজেট ছিল। কিন্তু দিছে, সম্ভবত দিছে না, আরও কমাই দিছে। কারণ হলো ভর্তুকির একটা দুইটা অংশ ভর্তুকির, একটা ছিল ফার্টিলাইজারে আর একটা ছিল যে মেশিনারি যন্ত্রপাতিটা আগেই তুলে দিছে। আর ফার্টিলাইজারে যেটা আছে এটাও নানা রকম সমস্যা। আচ্ছা স্যার, যেহেতু ফার্টিলাইজারের কথাই আপনি আছেন, সেখানে যদি বলি যে চাষাবাদের জন্য কৃষক সারের উপর নির্ভরশীল, সেটা আমরা সবাই জানি, এবং সেই সারই সরকার বছরের পর বছর ভর্তুকি দিয়ে যাচ্ছে, এবং সামগ্রিকভাবে ভর্তুকি থেকে বের হয়ে আসার লক্ষ্যে সরকার আসলে কি কাজ করছে বলে আপনার মনে হয়? সরকার এগুলি কোনো কেয়ারই নিচ্ছে না। সরকার এখন টোটাল গত এক বছর যাবৎ শুধু রাস্তার রাজনীতি, ছাত্র রাজনীতি, এই নানা রকম গ্যাঞ্জাম, পলিটিক্স, এইগুলি নিয়ে ব্যস্ত আছে। আসলে ভাইটালি আমরাও তো সরকারের অংশ ছিলাম, আমরাও তো সরকারি চাকরি করছি, দেখছি কি হয়। যারা এক্সপার্টাইজের যে চাকরি, এগুলি বলতে কিচ্ছু নাই, তারা এগুলি নিয়ে কিছুই চিন্তা করতেছে না। যে আপনি যেটা বললেন যে বাজেটের প্রশ্নে এখন এই সরকার যেভাবে হিসাব করতেছে, এগুলি আসলে কোনো, আমার তো মনে হয় না উপযুক্ত আমলাও নাই, আগের মতো উপযুক্ত আমলাও নাই যারা বাজেটটা ডিল করবে। এখন একদম হাতের আন্দাজে মাত্র দুজন ব্যক্তি ফিজিক্যালি খুব একটা ফিট না, এই যে সালেউদ্দিন আহমদ আর কি বলে ওয়াহিদুদ্দিন মাহমুদ, দুজনে এগুলি করতেছে। কিন্তু তাদের কথাবার্তাতে বোঝা যায় ফুল অফ কনফিউশন। এই বছরের বাজেটে আমার মনে হয় এই দেশের যারা সরাসরি যারা এই সমস্ত কাজে জড়িত হবে, তারা নিজেদের মতোই চিন্তা করতেছে। আমার মনে হয় এই সরকারের এই বাজেটের উপরে করতেছে না, কারণ এত কন্ট্রাডিকশান। সরকার বলতেছে যে কৃষির উপরে অগ্রাধিকার, কিন্তু আমি হিসাব করে দেখলাম অগ্রাধিকারের ক্ষেত্রে কৃষি নাই। যেটা আছে তার গুরুত্বের দিক দিয়ে আছে 7 নম্বরে আছে গুরুত্বের দিক দিয়ে। সুতরাং এগুলো আড়ম্বরপূর্ণ কথা কয়ে লাভ নাই। আরেকটা বলতেছেন, এমনই খবর রাখেন, এই যে এই পরিকল্পনা মন্ত্রী, উনি উদাহরণ দিতেছেন কতগুলি, যে আমরা যে আগে বিভিন্ন প্রজেক্ট করে গেছি, প্রজেক্টের জন্য আমরা বর্তমান বছরে টাকা নেই। তার মধ্যে একটা উদাহরণ দিয়েছেন উনি, যে আমরা 6 তারা হোটেল করছি। 6 তারা হোটেল আমি নিজেও বুঝতে পারতেছি না, 6 তারা হোটেল করে সব টাকা নষ্ট করে এখন এসে কৃষিতে টাকা। জলবায়ু পরিবর্তনের কারণে কৃষিতে অনেক ক্ষতি হতে দেখেছে, এক্ষেত্রে বাজেটের প্রতিফলন কতটা দরকার ছিল বলে আপনার মনে হয়? ধন্যবাদ, আপনি একটা ভালো পয়েন্ট উল্লেখ করছেন। আমাদের জলবায়ু পরিবর্তনের জন্য 4টা আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিষয় আছে, যেটা বাংলাদেশের এই সিচুয়েশনটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। একটা হলো যে ওয়াটার রিডাকশন, ওয়াটার বডি কমতেছে দ্রুত গতিতে, ওয়াটার বডি কমতেছে। আরেকটা হলো গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ, যার ক্ষতির পর্যায়ে পড়ছে বাংলাদেশ। আরেকটা হলো এই প্রাইস ভলিটিলিটি, ওয়ার্ল্ডের গ্লোবাল প্রাইস ভলিটিলিটি, মানে সারা দুনিয়াতেই যে প্রাইস কম বেশি হচ্ছে সেটা। আরেকটা হলো ডোমেস্টিক ফুড সিকিউরিটি। এই 4টা পয়েন্টে বাংলাদেশ সবচেয়ে এফেক্টেড, এবং এই জন্য তাদের আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে জিনিসটা, সেটা হলো যে 10% বাজেট বাড়ানো লাগবে এভরি ইয়ার। অনলি এই 4টা ফ্যাক্টর ফেস করার জন্য আমাদেরকে বাজেট বাড়ানো লাগবে কমপক্ষে 10%। এটা আন্তর্জাতিকভাবে তারা সুপারিশ করে দিচ্ছে, IMF এবং ওয়ার্ল্ড ব্যাংক। এবং তার মধ্যে 5% থাকবে ভর্তুকি। কিন্তু ভর্তুকি কথাটা আমরা বলি সাবসিডি, কিন্তু ভর্তুকি না, এটা কিন্তু আসলে উৎপাদন প্রণোদনা। এটা হলো উৎপাদন প্রণোদনা। আমেরিকাতে উৎপাদন প্রণোদনা বলে, দুনিয়ার সব দেশেই বলে প্রোডাকশন ইনসেন্টিভ। এটা ভর্তুকি কেউ বলে না। আমরা এই ভর্তুকি বলি
কৃষির প্রতি যারা বৈরী কিছু মানুষ আছে এরা এটাকে ভর্তুকি বলে, এটাকে ভর্তুকি বলা ঠিক স্যার না। কৃষি পণ্য নিয়ে আসলে কোন ধরনের উদ্যোগ প্রয়োজন কৃষি পণ্য রপ্তানি নিয়ে মূলত, এটা আপনার কাছে আমি জানতে চাইবো উত্তরটা। আমরা একটা বিরতির পরে এসে নিব। দর্শক, আমরা হ্যাপেনিং পয়েন্টে আছে একটা বিরতির পর ফিরছি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকে হ্যাপেনিং পয়েন্টের আয়োজন, এবং আজকে আমরা কৃষি বাজেটে ভর্তুকি নিয়ে কথা বলছিলাম আজকের অতিথি কৃষি অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর সজরুল আমিনের সঙ্গে। স্যার, আমরা বিরতিতে যাবার আগ মুহূর্তে আপনার কাছে জানতে চেয়েছিলাম যে কৃষি পণ্য রপ্তানি নিয়ে কোন ধরনের উদ্যোগ আসলে নেওয়া প্রয়োজন। একটি দেশের আমদানি এবং রপ্তানি পাশাপাশি চলে, রপ্তানি করা হয়, আমদানিও করা হয়, কিন্তু রপ্তানিটা হলো ব্রেন স্টর্মিং এবং গায়ে খাটনির ব্যাপার, রপ্তানি কষ্টকর কম, আর আমদানিটা হলো কমিশন বাণিজ্য। এই জন্য অনেক আগে থেকে, এই 2-3 যুগ আগে থেকে বাংলাদেশ যে প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন বা রাজনীতি বা অন্যান্য যেটা আছে ব্যবসায়ী, তারা সবসময় 90% আমদানি 10% রপ্তানি তাও মেনটেন করতে পারতেছে না। এটা অত্যন্ত নেগেটিভ দুনিয়ার জন্য। আমি বলবো এই সুযোগে বর্তমানে এমন জিনিস আমদানি করা হয় যেটা না করলেও চলতো, দেশের ইন্ডাস্ট্রিকে ক্ষতিগ্রস্ত করা হয়। এটা অন্তত কমপক্ষে আমার মনে হয় কমপক্ষে আমদানি রপ্তানি এখন যেভাবেই হোক, যত কঠিনই হোক, এটা অন্তত 60-40-তে নামায় আনা উচিত। 60% আমদানি, 40% রপ্তানি, এর চেয়ে বেশি ওয়াইড হওয়া ঠিক না। দেশীয় উৎপাদন বৃদ্ধিতে আসলে আমদানি বন্ধ করলে দেশের উৎপাদন বাড়বে। আচ্ছা, এইবার যে বর্তমান সরকার যে আছে তারাও তো বললো না যে ভারত থেকে যে আমদানি রপ্তানি কিছু কিছু চেঞ্জ হইলো, তাতে দেশের প্রোডাকশন বাড়ছে, পেঁয়াজের প্রোডাকশন বাড়ছে, আমাদের গরুর গোশত উৎপাদন বাড়ছে। এটা সব ক্ষেত্রে জড়িত, সব ক্ষেত্রে যেটার আমদানি বন্ধ করবে এরই উৎপাদন বেড়ে যাবে। আমরা একটু বিদ্যুৎ সাশ্রয়ী কৃষি কর্মসংস্থান ধর্মী বাজেট বাস্তবায়ন নিশ্চিত করা আসলে সম্ভব কিনা? অবশ্যই সম্ভব। বাংলাদেশে টোটাল কৃষিটা একটা বায়োলজিক্যাল এন্টিটি। এতে বিদ্যুৎ হইলে এটা একটু সহায়তা হবে, কিন্তু ওই বিদ্যুৎ ছাড়া কৃষি হবে না, এটা ঠিক না। কৃষিটা টোটালটাই ন্যাচারাল এবং বায়োলজিক্যাল, এবং কৃষি তাই হওয়া উচিত। এবং বিদ্যুৎ দেওয়া যে ব্যবসা ট্যাবসা, এটা তো একটা সাইড বিজনেস করে অন্য মানুষ, থার্ড পার্টি, এরা তো মুনাফা করবে, এরাই আসলে এই মুনাফাখোরের গ্রুপে আছে। এই বিদ্যুৎ সাশ্রয়ী কর্মসংস্থান ছাড়া বাংলাদেশের এক্সিস্টেন্সের কোনো সম্ভাবনা নাই। যে যত কথাই বলুক, বিদ্যুৎ সাশ্রয়ী কর্মসংস্থান, যেটা আমাদের দেশের 1 হেক্টর জমিতে যদি 1 হেক্টর মানে 2.5 একর জমিতে যদি 1 থেকে 2 জন শ্রমিকের ব্যবস্থা করতে পারে, মহিলা শিশু সহ যদি 1 থেকে 2 জন কর্মচারীর ব্যবস্থা করতে পারে, তাহলে 1 মাসের মধ্যে বাংলাদেশে 1 কোটি মানুষের কর্মসংস্থান হবে, দেশের চেহারা পাল্টাই যাবে। ওই বিদেশে কী কয় তেনা সেলাই, কী যিনি কয় গার্মেন্টস, এই গার্মেন্টস নিয়ে এত দৌড়দৌড়ি করা লাগবে না, কারণ বাংলাদেশের মানুষ বাংলাদেশে কাজ করে কুল পাবে না। অধিক কর্মসংস্থান সৃষ্টি হবে বলছেন। 2026 সালে সরকার এলডিসি থেকে বের হয়ে যাচ্ছে, তখন তো ভর্তুকি দেওয়া যাবে না। ভর্তুকির ফর্মটা কি তাহলে অন্যরকম হতে পারে? ভর্তুকির কথাটা আমি আগেই বলছিলাম, ভর্তুকির কথাটা এখন ইন্টারন্যাশনালি নাই। এটা হলো একটা হলো প্রোডাকশন প্রণোদনা, উৎপাদন প্রণোদনা, আর অনেক দেশে আছে রপ্তানি প্রণোদনা, অনেক দেশে আছে আমদানি প্রণোদনা, এরকম বিভিন্ন রকম আছে। বাংলাদেশে যেটা যদি 26 থেকে বাইরেও যায়, তাহলে উৎপাদন প্রণোদনা চলতে থাকবে। এটাকে আর ভর্তুকি বলা ঠিক না। উৎপাদন করতে গেলে যিনি প্রাইমারি উৎপাদন করেন, মানে কৃষি একটা প্রাইমারি উৎপাদন, শিল্প হলো সেকেন্ডারি উৎপাদন। প্রাইমারি উৎপাদন দুনিয়ার যে সমস্ত দেশে করা হয়, প্রত্যেক দেশে সেই প্রাইমারি উৎপাদনের উপরে প্রণোদনা দেওয়া হয়, দুনিয়ার সব দেশে, এটা অস্বীকার করার উপায় নেই। এবং এগুলি আন্তর্জাতিক সংস্থা যেগুলি আছে, IMF আছে, ওয়ার্ল্ড ব্যাংক আছে, বা FAO আছে, ওনার যত কিছুই আছে, IDB আছে, সবার কাছে এটা স্বীকৃত, এবং সেইটি করা উচিত। এবং কিন্তু এই দেশে দেখা যাবে
যে এই উসিল্লা নিয়ে অন্য একটা কাজ করে ফেলানো হয়েছে, কৃষিকে অ্যাভয়েড করে গেছে। স্যার, ভর্তুকি নিয়ে একজনের মন্তব্য আপনাকে বলতে চাই যে ভর্তুকি নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ চাপাচাপি করলে প্রয়োজনে আইএমএফ এর চুক্তি থেকে সরকার বেরিয়ে যাবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। এটাকে আপনি কতটুকু যুক্তিযুক্ত বলে মনে করেন? এখানে একটু গ্যাপ আছে। গ্যাপটা হলো ওয়ার্ল্ড আইএমএফ যেটা বলতেছে যে তারা যে ফার্টিলাইজারে যে ভর্তুকি দেওয়া হচ্ছে, এই ভর্তুকিটা দিতেছে আমরা কোম্পানিকে, কোম্পানি কম দামে সার দিতেছে কৃষককে, এবং এটা আন্তর্জাতিক ব্যবসা আছে এখানে একটা। এখন এটা যদি তারা সরাসরি কৃষক আসলে সরাসরি উপকৃত হচ্ছে না, কারণ এই ভর্তুকি সার দেওয়ার ফলে আমাদের প্রোডাক্টের যে দাম একটু কম হবে, উৎপাদন খরচ সেটা হচ্ছে না, সেইটা তারা হিসাব করছে। হিসাব করে কইছে যে আমরা ভর্তুকি দিতেছি কৃষককে, সেই ভর্তুকি তারা কোম্পানিকে দিয়া এটা একটা মিসম্যানেজমেন্ট হচ্ছে, সেইখানে তাদের প্রশ্ন আছে। বন্ধ করে নাই, সেখানে তাদের প্রশ্ন আছে যে যে ভর্তুকি যেটা দেওয়া হচ্ছে অথবা প্রণোদনা যেটা দেওয়া হচ্ছে যে যেন সরাসরি উপকার পায় কৃষক, কিন্তু এখন কৃষক সরাসরি পাচ্ছে না। তারা টাকাটা পেমেন্ট করতেছে। কৃষি খাতে ভর্তুকি এই মুহূর্তে কতটুকু দরকার খাদ্য নিরাপত্তায়? বাংলাদেশের দুনিয়ার সব দেশে, আমেরিকা আরো বেশি দরকার, কারণ এটা প্রাইমারি খাত, এটা ন্যাচারাল, এতে ঝুঁকি আছে, এতে ক্লাইমেট আছে, এতে পানি আছে, বহু এটা টোটালটাই এগ্রিকালচার ইজ এ ন্যাচারাল অ্যাক্টিভিটি। এতে এত বেশি পরিমাণ ঝুঁকি আছে, এটা দুনিয়া যতদিন আছে ততদিন এই উৎপাদন প্রণোদনা দিতে হবে। উৎপাদন প্রণোদনা মানে প্রাইমারি প্রোডাকশনের যে প্রণোদনা, এটা দিতে হবে, আর নয়তো দুনিয়া কৃষি টিকবে না, দুনিয়াও টিকবে না। আচ্ছা, যদি ভর্তুকির ব্যবস্থা উঠেই যায় তাহলে বিনা সুদে অথবা স্বল্প সুদে ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করা যেতে পারে কিনা? কৃষিতে সুদের কথাটা আনা ঠিক হবে না, কৃষিতে সুদের কথাটা আনা ঠিক হবে না। সুদ দেওয়া লাগবে না, প্রণোদনা দিতে হবে। সুদের কথা নেই কোনো, কারণ সুদে অনেক সময় ব্যাংক লাভবান হয়, এ সুদের কথা না। কৃষিতে প্রাথমিক উৎপাদন প্রণোদনা, এটা খাদ্য সিকিউরিটি, ক্লাইমেট চেঞ্জ, সবগুলির সমন্বয়ে এই জিনিসটি চালু রাখতে হবে, সেটা হবে উৎপাদন প্রণোদনা। আচ্ছা স্যার, বিগত সময় ধরে আমরা দেখেছি যে কয়েক বছর ধরে একই ধরনের কৃষি বাজেট দেওয়া হচ্ছে, সেখানে আমরা কৃষি খাতে কিন্তু তেমন একটা উন্নয়ন দেখতে পাচ্ছি না। কৃষি বাজেটে আসলে কি ধরনের পরিবর্তন দরকার বলে আপনার মনে হয়? গত 3 বছরের বাজেটে আমাদের কাছে যে হিসাব আছে, গত 5 বছরের যে বিভিন্ন অর্গানাইজেশন আছে যারা উন্নয়ন অ্যানালাইসিস করে, অনেকগুলো আছে প্রতিষ্ঠান আছে, তাদের আমরা গতবার যে রিপোর্ট দেখলাম তাতে দেখলাম বছরে 18 লক্ষ কৃষক কৃষিকাজ ছাড়িয়ে চলে যাচ্ছে অন্য পেশায়, রিক্সা ঠেলে। এই হইল উন্নয়ন। এখন যদি আমরা প্রত্যেক বছর যদি আমাদেরকে এনে যে হিসাব আছে সেটা হলো 4.87, প্রত্যেক বছর 4.87% কৃষি রিডিউস হচ্ছে প্রত্যেক বছর। এটা কি উন্নয়ন হইলো? এটা তো আমাদের তো এখন এই ধস নামা বন্ধ করতে হবে আগে। এই যে কৃষি চলে যাচ্ছে অন্য দেশে, একবার যদি কৃষক তার হাল গরু বেচে রিক্সা চালাইতে চলে যায়, তাকে আর কৃষিতে ফেরত আনা যাবে না। শ্রীলঙ্কার দিকে হাঁটবে বাংলাদেশ। জি, একদম শেষ পর্যায়ে যদি আপনার কাছে একটু ছোট করে জানতে চাই যে খাদ্য মূল্যস্ফীতি কমানোর বিষয়টি আসলে কৃষি বাজেটে অগ্রাধিকার দেওয়া উচিত কিনা, কি মনে হয়? খাদ্য মূল্যস্ফীতির জন্য এগ্রিকালচারের নিজস্ব সিস্টেম আছে, সেই সিস্টেমে হিসাব করিয়া যদি উৎপাদন প্রণোদনা দেওয়া হয়, খাদ্য মূল্যস্ফীতি বলা হয়, কারণ এই খাতে গরিব মানুষকে দেখায় বিদেশ থেকে কিছু টাকা পাওয়া যায়। আমাদের মূল্যস্ফীতি কমানো দরকার এখন বিদ্যুতে। খাদ্যস্ফীতি বা খাদ্যস্ফীতিতে মূল্যতে তেমন কিছু আসে যায় না। সরকারের উচিত ড্রাস্টিক ওয়েতে বিদ্যুৎ খাতে টাকা কেটে দেওয়া, বিদ্যুৎ খাতে টাকা কেটে দেওয়া, তাহলে দেখা যাবে কৃষিতে অটোমেটিক আসতেছে। কৃষিতে খাদ্য মূল্যস্ফীতি কইয়া এটা কৃষির উপরে আরও একটা বৈরী প্রভাব তৈরি করা হচ্ছে, কইয়া তারা টাকা নিয়ে যাচ্ছে ইয়েতে, সড়ক পরিবহন এবং বিদ্যুৎ জ্বালানিতে, এবং মার কাট চলছে ওইখানে সব। এটা ঠিক না। স্যার, অসংখ্য ধন্যবাদ আজকে আয়োজনে যুক্ত হওয়ার জন্য। আমরা বুঝতে পেরেছি আপনার কথা, নিশ্চয়ই সংশ্লিষ্ট যারা আছেন তারা এই খাতগুলোতে তাদের নজর অবশ্যই দেখা উচিত। ধন্যবাদ স্যার। দর্শক, আজকে আমরা কৃষি খাতে এবং কৃষি বাজেটে ভর্তুকি নিয়ে কথা বলছিলাম। বাংলাদেশ কৃষি খাতের বাজেট পটভূমি নির্ধারণ করতে হলে আসলে দেশের সামগ্রিক কৃষি নির্ভর অর্থনীতি, খাদ্য নিরাপত্তা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং সেই সাথে কৃষকের যে জীবনমান, সেখানে উন্নয়নের প্রেক্ষাপট বিবেচনা করতে হবে। এই বিষয়গুলো নিশ্চয়ই কৃষি বাজেটে বিবেচনা করা হবে। আশা রেখে আজকে হ্যাপেনিং পয়েন্ট এখানে শেষ করছি। আমরা অন্য কোনো দিন নিশ্চয়ই অন্য কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে চলে আসবো। সেই পর্যন্ত এটি নিউজের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।